স্বাগত নিউজ 24 সংবাদে। আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি নাফিসা হক। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো। এবার বিস্তারিত। নিরাপদ ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গঠনের জন্য আগামী নির্বাচন গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর একটি মিলনায়তনে মহিলা দলের আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এই মন্তব্য করেন তিনি। বলেন, নারী পুরুষ নির্বিশেষে একটি নিরাপদ বাংলাদেশ তৈরির জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আর বিএনপি ক্ষমতায় গেলে 50 লাখ নারীকে ফ্যামিলি কার্ড প্রদান করার ঘোষণা দিয়েছেন তিনি। সাইফুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নারীদের অবদান নিয়ে রাজধানীর শহীদ আবু সাইদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের আবেগঘন বক্তব্যে পরিবেশ ভারী হয়ে ওঠে কিছুটা সময়। গণহত্যার দায়ে শেখ হাসিনা ও তার দোসরদের বিচার দাবি করেন তারা। আমি প্রত্যেকটা জালিমের কাছে হাত জোর করে আমার সন্তানকে আর কিছুক্ষণ আদর করতে চাইছিলাম। কোনো জালিম দেয় নাই। আমি এদের সবার হয়ে আমি সবার এই হত্যাকাণ্ড বিচার চাই। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জুলাই অভ্যুত্থানে 10 জন নারী শহীদ হয়েছেন। নারীদের মূলধারার বাইরে রেখে দেশকে এগিয়ে নেওয়া যাবে না। নারীদের নিরাপত্তা নিশ্চিত করে একটি সুন্দর বাংলাদেশ গড়তে চায় বিএনপি। যেটি আমরা প্ল্যান করছি সামনের দিনগুলোতে আমরা সুযোগ আসলে ইমপ্লিমেন্ট করা, যে প্রথম পর্যায়ে পরিবারগুলো যে আছে এ থেকে প্রথম পর্যায়ে কমপক্ষে 50 লক্ষ প্রান্তিক পর্যায়ের যে পরিবার তাদের কাছে আমরা ফ্যামিলি কার্ড চালু করব, চালুর পরিকল্পনা আমাদের রয়েছে। তারেক রহমান বলেন, জুলাই অভ্যুত্থানে অসংখ্য শহীদের প্রাণের বিনিময়ে একটি মানবিক ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে। সবাই মিলে দেশ গঠন করতে হবে। এই যে সুযোগটি এসছে আমাদের সামনে, এই সুযোগকে কাজে লাগিয়ে শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনের জন্য আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামী দিন নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী নির্বাচন প্রতিটি নাগরিকের জন্য গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তারেক রহমান। আহ্বান জানান ফ্যাসিবাদ ও উগ্রবাদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার। আগামী জাতীয় নির্বাচন দেশের প্রতিটি নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশে যাতে আর কোনোভাবেই আর কোনোদিন ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, এই ব্যাপারে বিশেষ করে নারী সমাজকে অত্যন্ত সতর্ক এবং সজাগ থাকতে হবে। অনুষ্ঠানে জাতীয়তাবাদী মহিলা দলের পক্ষ থেকে শহীদ পরিবারকে সম্মাননা ও আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। শিগগিরই নির্বাচনের সময় ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বলেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন হবে এবার, যেখানে সব ভোটার ভোট দিতে পারবেন। আর এদিকে প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, জুলাই সনদ যতটুকুই হোক প্রধান উপদেষ্টার ঘোষিত সময়েই নির্বাচন হবে। আগামী 5 দিন সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় বলে জানান তিনি। সচিবালয়ে আলাদা সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। জুলাই অভ্যুত্থানে বদলে যাওয়া বাংলাদেশ নানা সংকট পেরিয়ে এখন নির্বাচনী পথে। ভোট নিয়ে জনগণের 16 বছরের হতাশা কাটাতে নানা পথ ও মতের সংস্কারে ব্যস্ত অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে আইনি প্রাতিষ্ঠানিক সংস্কার এবং জুলাই অভ্যুত্থানের সময়কার মামলা সহ 1 বছরে আইন মন্ত্রণালয়ের অগ্রগতি তুলে ধরেন আইন উপদেষ্টা। জানান, 1 বছরে 16,000 হয়রানিমূলক মামলা প্রত্যাহার হয়েছে। রাজনৈতিকভাবে হয়রানিমূলক 15,000-এরও বেশি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছি। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র জনতার বিরুদ্ধে দায়ের করা 752টি হয়রানিমূলক মামলা প্রত্যাহার করেছি। এই যে 16,000 মোট মামলা প্রত্যাহার করা হয়েছে, এটার কারণে কয়েক লক্ষ রাজনৈতিক নেতা কর্মী এবং স্বাধীন মতের মানুষ হয়রানি থেকে রেহাই পেয়েছে। ইতিহাসের একটি সেরা নির্বাচন করতে চায় অন্তর্বর্তী সরকার, যেখানে গেল 3বার যারা ভোট দিতে পারেননি তারা নিরাশ হবেন না। শিগগিরই নির্বাচনের সময় জানা যাবে বলে জানান আইন উপদেষ্টা। নির্বাচনের সময় তো জাস্ট ওয়েট করেন, কিছুদিনের মধ্যে ঘোষণা শুনবেন। ক্লাসে যখন আমি যেতাম জিজ্ঞেস করতাম আমার ছাত্রদের, তোমাদের মধ্যে কে কে ভোট দিয়েছে। কেউ কেউ বলতো, স্যার আমি স্যার ভোট দিয়েছি স্যার, কিন্তু 10-12টা। আর 90% বলতো তারা ভোট দেয় নাই, বুঝছেন। যাই হোক, আমাদের সেই দুঃখ ঘুচবে। আমরা
18 বছর যাবত কেউ ভোট দিতে পারি না। আমিও তো 18 বছর তো ভোট দিতে পারি নাই। এদিকে এর আগে সকালে সচিবালয়ে সাংবাদিক সংগঠন বিএসআরএফ সংলাপে অংশ নেন প্রেস সচিব শফিকুল আলম। জানান, জুলাই সনদ যতটুকুই হোক নির্বাচনের সময় পেছাবে না। প্রথমে বলেছিলেন যে এটা এপ্রিলের ফার্স্ট 15 ডের মধ্যে হবে। পরবর্তীতে আমরা লন্ডনে বলেছি যে এটা যদি অনেকগুলো সংস্কার হয় এবং ট্রায়ালের কাজগুলো এগিয়ে যায়, সেক্ষেত্রে এটা ফেব্রুয়ারিতে হবে। তো আমরা সেই জায়গায় এখনো আছি, এটার একটা দিন দেরি হবে না। আগামী 5-6 দিনকে সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় বলে জানান প্রেস সচিব। তবে দেশের মানুষের নিরাপত্তার শঙ্কা নেই। আগামী 5-6টা দিন আমাদের বাংলাদেশের মানে সামনের যে আমরা যেটা রাজনৈতিক বন্দোবস্তর কথা বলি, সেটার জন্য খুবই ক্রুশিয়াল একটা টাইম। 5-6টা দিনে আমরা বুঝবো যে আমরা সামনে কোথায় যাচ্ছি। অন্তর্বর্তী সরকারের অধীনে এবারের নির্বাচন সবচেয়ে সুষ্ঠু একটি নির্বাচন হবে। কিছু রাজনৈতিক দলের মধ্যে দ্বন্দ্ব থাকলেও সুষ্ঠু নির্বাচনে তা বাধা হবে না বলে জানান প্রেস সচিব। 7 বছর ছিল। সানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। জুলাই সনদ কেমন হবে তা নিয়ে আলোচনা শেষ হলেও এই সনদ কোন প্রক্রিয়ায় বাস্তবায়িত হবে সেই বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করতে চায় জাতীয় ঐকমত্য কমিশন। কমিশন সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের প্রধান এবং মৌলিক দায়িত্ব রাজনৈতিক দলগুলোর। জুলাই সনদ বাস্তবায়নে এর আইনি ভিত্তি চেয়েছে কয়েকটি দল, তবে বিএনপি তার বিরোধিতা করেছে। দ্বিতীয় দফায় 23 দিনে 30টি রাজনৈতিক দল এবং জোটের সঙ্গে দীর্ঘ আলোচনা শেষে চূড়ান্ত হওয়ার পথে জুলাই সনদ। তবে এই সনদ বাস্তবায়ন করবে কে, এ নিয়ে এখনও একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের শুরুতে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত করতে প্রয়োজনে আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসবে কমিশন। আমরা মনে করি যে বাস্তবায়ন প্রক্রিয়ার ক্ষেত্রে প্রধান এবং মৌলিক প্রাথমিক দায়িত্বটা রাজনৈতিক নেতৃবৃন্দ। তবে সনদ বাস্তবায়নে মতভিন্নতা আছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। বিএনপি বলছে, ক্ষমতায় গেলে জাতীয় সংসদের মাধ্যমেই সনদ বাস্তবায়িত হবে, এটা জনগণের প্রতি তাদের অঙ্গীকার। জাতীয় ঐকমত্য কমিশন কর্তৃক জুলাই জাতীয় সনদ 2025 নামে যে খসড়াটা আমাদের কাছে প্রেরণ করা হয়েছে এবং সেখানে প্রস্তাব আছে যে সরকার গঠনের 2 বছরের মধ্যে এই অঙ্গীকার এবং প্রতিশ্রুতি বাস্তবায়ন করার জন্য তারা যে প্রস্তাব দিয়েছে আমরা সম্পূর্ণ একমত। অনেকগুলো রাজনৈতিক দল মনে করে চলতি সরকারের মেয়াদেই অধ্যাদেশ জারি অথবা গণভোটের মাধ্যমে সনদকে আইনি ভিত্তি দেওয়া উচিত। এটা আমরা এতদিন যা কাজ করছি, যদি এটা আইনি ভিত্তি না দেয় তাহলে এটি জিরো। সেই জন্য আমরা কমিশন এবং সরকারের বিরুদ্ধে কম্পেনসেট মামলা করব আমাদের সময় নষ্ট করার জন্য। কোনো আইনি ভিত্তি না থাকে, শুধু আমাদের এখানে গল্প গুজব আর খাওয়া দাওয়াটাই যদি মূল কথা হয়, তাহলে এই ধরনের কোনো সনদে সাইন করার না করার ভিতরে কোনো ডিফারেন্স নেই। সংসদে উচ্চকক্ষ গঠন নিয়েও মতবিমত ছিল দলগুলোর মধ্যে। বিএনপি চায় সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হবেন উচ্চকক্ষের সংসদ সদস্যরা। তবে জামাত, এনসিপি সহ কয়েকটি দলের দাবি, জনগণের ভোটের সংখ্যানুপাত অর্থাৎ পিআর পদ্ধতিতে নির্বাচিত হবেন উচ্চকক্ষের সদস্যরা। কিছু ব্যক্তি আনুপাতিক হারে নির্বাচিত হয়ে সেখানে বসার জন্য অথবা সংবিধান সংশোধনীটা কঠিন থেকে কঠিনতর করার জন্য একটা মানসিকতা থেকেই সবসময় পিআর পদ্ধতি করে উচ্চকক্ষে নির্বাচিত হোক, এই জিকিরটা তোলা হচ্ছে। যারা পিআর হলে উচ্চকক্ষ চান না বলছেন, তাদের উচ্চকক্ষের কার্যপ্রণালী সেটাকে কার্যকর করা, আসলেই তারা উচ্চকক্ষ চান কিনা সে প্রশ্নটা উত্থাপিত হয়েছে। বৈঠকে সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহা হিসাব নিরীক্ষক এবং ন্যায়পাল নিয়োগের বিধান সংবিধানে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত জানায় কমিশন। তবে এই বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে বিএনপি এবং 5টি রাজনৈতিক দল। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন সহ 5 দফা দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা। আর এতে অংশ নিয়েছেন জুলাই যোদ্ধা এবং আহত পরিবারের সদস্যরা। কর্মসূচি থেকে জানানো হয়, দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ছেন না তারা। শাহবাগ মোড়ের সকল সড়ক এখন বন্ধ করে দেয়ায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট। চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ এবং সাধারণ যাত্রীরা।
জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন সহ 5 দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছেন 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের আহত ও নিহত পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার সকাল 9টা থেকে শাহবাগ মোড়ে শুরু হয় এই কর্মসূচি। অবস্থানকারীরা বলছেন দ্রুত তাদের 5 দফা দাবি বাস্তবায়নের ঘোষণা দিতে হবে। আমরা জুলাই ঘোষণাপত্র এবং সনদপত্র রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতিভাবে আমরা এটা পেতে চাই। আমরা কোনো টালবাহানা মানব না। সরকার প্রধান নিজেও যদি প্রতিশ্রুতি দেয় সেটাও মানব না। আমরা জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ নিয়ে ফিরব। অবস্থান কর্মসূচির কারণে গুরুত্বপূর্ণ এই মোড়টি বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ ও সাধারণ যাত্রীরা। হঠাৎ করে এরকম করলে তো মানে সাধারণ মানুষের তো এখানে সাধারণ যে জীবনযাপন আমরা তো এটাই তো করতে পারবো না এরকম যদি ডেইলি আন্দোলন হইতে থাকে। দেশের স্বার্থে জনগণের স্বার্থে, কিন্তু এরকম জনদুর্ভোগ সৃষ্টি করে না। আমার মা যেমন আজকে হাসপাতাল, আপনার মাও তো হাসপাতাল আসতে পারে। নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ ও বিজিবি সদস্য। আন্দোলনকারীরা জানিয়েছেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত শাহবাগ ছাড়বেন না তারা। তাহমিদ আমিন, নিউজ 24, ঢাকা। দর্শক, এখনকার শাহবাগের পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ সুমন। সুমন, জানাবেন দাবি দেওয়া নিয়ে কি বলছেন এই জুলাই যোদ্ধারা এবং সেখানকার সার্বিক চিত্র আপনি কেমন দেখছেন? এই যে রাস্তাঘাটে যানজটের সৃষ্টি হয়েছে, এসব নিয়েই বা তাদের চিন্তাভাবনা বা তাদের বক্তব্য কি? ধন্যবাদ। যেমনটি দেখছিলেন প্রতিবেদনে ঠিক একই অবস্থা কিন্তু এখনো শাহবাগে আপনারা দেখছেন। এখনো রাস্তা ব্লক করে কিন্তু এখানে যারা এই অবস্থান কর্মসূচি সকাল থেকে করছিলেন তারা এখনো এখানে অবস্থান করছেন। তবে সংখ্যা তাদের যারা সকালে বা দুপুর দিকে যেই পরিমাণ এখানে অবস্থানকারী ছিলেন বা আন্দোলনকারী ছিলেন তাদের সংখ্যা কিছুটা কমেছে। তবে চারপাশে যে অবরোধের যে বিষয়টি ছিল সেটি এখনো রয়েছে, অর্থাৎ ফার্মগেট থেকে আসার যে পথটি এবং এ পাশ থেকে আমি যদি বলি রমনার যে রাস্তাটি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাস্তাটি, পাশাপাশি এলিফ্যান্ট রোড, অর্থাৎ চারদিকেই কিন্তু পুলিশের যে ব্যারিকেড রয়েছে সেটি বসিয়ে তারা রাস্তা বন্ধ করে দিয়েছে। ফলে যেই ভোগান্তির চিত্রটি আপনারা দেখছিলেন সেটি কিন্তু এখনও রয়েছে। এবং এর মাঝখানে আমরা বিকেলে যেমনটি দেখেছি পুলিশ এখানে এসে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছে এবং যেই ব্যারিকেড দেওয়া হয়েছে, যে পুলিশের সরঞ্জাম দিয়ে রাস্তা বন্ধ করা হয়েছে, সেগুলো তারা তুলে নেওয়ার চেষ্টা করেছে। তবে এই যারা এখানে অবস্থান করছেন তারা বারবার সেই জায়গা থেকে বাধা দেওয়ার কারণে সেটি তুলে নিতে পারেনি। অর্থাৎ এখন পর্যন্ত শাহবাগের চিত্র একই এবং নতুন করে বিভিন্ন দাবি তোলা হচ্ছে। বিশেষ করে যেই 5 দাবিতে তারা সকালবেলায় থেকে সকাল 11টা থেকে এখানে অবস্থান করছে, সেই দাবিগুলো বারবার বলা হচ্ছে যে জুলাই সনদ এবং স্থায়ী সংবিধানে অন্তর্ভুক্ত করা ছাড়া তারা কিন্তু এই রাজপথ ছাড়বে না, এমনটি ঘোষণা দেয়া হচ্ছে। নাফিসা, এই ছিল আমার কাছে সর্বশেষ শাহবাগ থেকে। সুমন, ধন্যবাদ আপনাকে। শিবির নেতা সাদিক কায়েম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সমন্বয়ক ছিলেন না বলে দাবি করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন 5 আগস্টের পর থেকে সাদিক কায়েম নিজেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে পরিচয় দিচ্ছেন। বৃহস্পতিবার সামাজিক মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে নাহিদ এসব বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। পাশাপাশি 2024 সালের 5 আগস্টের আগে আর্মি কু পরিকল্পনা নিয়েও ছাত্র শিবির নেতা কায়েম ও আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়েরের সমালোচনা করেন তিনি। সম্প্রতি এনসিপির জনসভাকে কেন্দ্র করে গোপালগঞ্জে সংঘর্ষ ও প্রাণহানির ঘটনায় তদন্ত কমিশন গঠন করা হয়েছে। আর কেন বল প্রয়োগ করা হয়েছে কমিটি খুঁজে বের করবে প্রেক্ষাপট, এমন তথ্য দিয়েছে সেনা সদর। বৃহস্পতিবার বিকেলে বনানীতে আইন শৃঙ্খলা নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা জানায় বাহিনীটি। এনসিপির জনসভাকে কেন্দ্র করে গোপালগঞ্জে হতাহতের ঘটনায় এখনো চলছে আলোচনা সমালোচনা। তবে গোপালগঞ্জে প্রাণহানির ঘটনা দুঃখজনক বলছে সেনাবাহিনী। কেন বল প্রয়োগ করা হয়েছে তা তদন্ত কমিটি খুঁজে বের করবে বলেও জানায় সেনা সদর। বৃহস্পতিবার বিকালে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে সেনাবাহিনী। গোপালগঞ্জে কি হয়েছিল সেটার সত্যতা বা সত্য ঘটনা উন্মোচনের জন্য বা উদ্ঘাটনের জন্য একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছে। আমাদের দায়িত্বের মধ্যে আমরা কাউকে বিশেষভাবে দেখি না। আমরা যেটা আপনারা জানেন গোপালগঞ্জ হয়েছে, এখানে ওই রাজনৈতিক দলের অনেকেরই জীবন নাশের হুমকি ছিল।
তাদের জীবন বাঁচানোর জন্যই সেনাবাহিনী সহায়তা করেছে। মেজর সাদেক আওয়ামী লীগকে প্রশিক্ষণ দিচ্ছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি তথ্য ছড়িয়ে পড়া নিয়ে বাহিনীটি জানায় মেজর সাদিকের বিষয়ে অবগত তারা। এরকম একটা ঘটনার কথা জানার পরে আর্মির হেফাজতেই সে আছে এবং তদন্ত চলমান আছে। তদন্তে তার দোষ প্রমাণিত হলে নিঃসন্দেহে সেনাবাহিনী প্রচলিত নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। স্বাধীন সার্বভৌম দেশে কেএনএফ এর আধিপত্য কোনোভাবে মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেয় বাহিনীটি। তারা বলছে কেএনএফ আরাকান আর্মির থেকে অস্ত্র পেলেও নাজুক অবস্থায় আছে। কেএনএফ আরাকান আর্মির কাছ থেকে যদি কোনো অস্ত্র পেয়েও যায় এটাতে আমি অবাক হব না, বাট আশার বিষয় এটা হলো যে কেএনএফ কোনো অবস্থাতেই আধিপত্য বিস্তার করতে পারছে না। এছাড়া মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় উদ্ধার কাজে বেশি গুরুত্ব দেয়ায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে বলেও জানায় বাহিনীটি। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। ভারতে পালানোর পর দুর্নীতির কোনো মামলায় প্রথমবার শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিচার শুরু হলো। বৃহস্পতিবার 6টি মামলায় মোট 27 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। আর আসামিরা সর্বোচ্চ শাস্তি পাবেন এমন আশা দুদক আইনজীবীর। জানান, দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ 14 বছরের কারাদণ্ড হতে পারে আসামিদের। রাষ্ট্রের সর্বোচ্চ কর্তা ব্যক্তি হয়েও রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে নিয়ম বহির্ভূতভাবে 60 কাঠা প্লট নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের লোকজন। এ অভিযোগে চলতি বছরের 14 জানুয়ারি তাদের বিরুদ্ধে মামলা করে দুদক। এ মামলায় 10 মার্চ তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে সংস্থাটি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের অন্যান্য সদস্যরা বিভিন্ন দেশে পলাতক থাকায় 6 জুলাই আদালতে হাজির হতে গ্যাজেট প্রকাশ করা হয়। এরপর বৃহস্পতিবার আদালতে তাদের বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ দিলে শুরু হয় বিচার প্রক্রিয়া। শেখ হাসিনা সরকার আরো 12 জন আসামি, গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজুকের সাবেক চেয়ারম্যান এবং রাজুকের অন্যান্য কর্মচারী, এরা মিলে 12 জন ছিল। তাদের পর থেকে যেহেতু পলাতক, তাদের বিরুদ্ধে আমরা চার্জ গঠনের আবেদন করেছি। আদালত সন্তুষ্ট হয়ে চার্জ গঠন করেছেন। 11/10 বাদী সাক্ষীর জন্য ধার্য রাখিয়েছেন। এই মামলায় দোষী সাব্যস্ত হলে শেখ হাসিনা সর্বোচ্চ 14 বছরের কারাদণ্ড হতে পারে বলে জানান দুদকের কৌশলী। এই ক্ষেত্রে সর্বোচ্চ সাজা 409-এর যেটা আছে সেটা যাবজ্জীবন কারাদণ্ড আছে। এছাড়া অন্যান্য ধারা সম্পৃক্ত রয়েছে 5-2 7 বছর। এই মামলায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড না থাকায় স্টেট ডিফেন্সের সুযোগ পাবেন না পলাতক আসামিরা। এই কারণে তাদের পক্ষে আদালতে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। ফারজানারিয়া, নিউজ 24, ঢাকা। রাজনৈতিক দলের স্বার্থ অনুযায়ী দেশের পররাষ্ট্রনীতি প্রণয়ন করার কারণেই বারবার উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে বলে মত দিয়েছেন দেশের বিশিষ্ট নাগরিকরা। শেখ হাসিনার একমুখী পররাষ্ট্রনীতির জন্য বাংলাদেশকে বারবার সমস্যায় পড়তে হয়েছে বলেও মত দেন তারা। সকালে রাজধানীর সিডপ মিলনায়তনে এক আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা। দেশের জনগণের কথা মাথায় রেখেই পররাষ্ট্রনীতি প্রণয়নের তাগিদ দিয়েছেন তারা। গণতান্ত্রিক পুনর্গঠনের লক্ষ্যে পররাষ্ট্রনীতির পুনর্বিন্যাসের তাগিদে সেন্টার ফর গভর্নমেন্ট স্টাডিজ বৃহস্পতিবার সকালে আয়োজন করে গোলটেবিল বৈঠক। এতে দেশের বর্তমান ও ভবিষ্যৎ পররাষ্ট্রনীতি এবং এর গণতান্ত্রিক জবাবদিহিতা নিয়ে কথা বলেন বক্তারা। পররাষ্ট্রনীতিকে দলীয় সীমার বাইরে এনে জাতীয় ঐক্যের ভিত্তিতে রূপ দেওয়ার পরামর্শ দেন তারা। এখনকার যে রাজনৈতিক বাস্তবতা তৈরি হচ্ছে, রাজনৈতিক বাস্তবতা তৈরি হচ্ছে, অনেকগুলো জিনিস বলা হচ্ছে, আমি কোন বিষয়ে উল্লেখ না করব। একটাই প্রশ্ন যে আমরা জাতীয় সিদ্ধান্ত গ্রহণ করছি না। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত ছাড়াই পররাষ্ট্রনীতির সীমারেখা নির্ধারণ সম্ভব নয় বলেও মন্তব্য করেন তারা। দেশের ভোট, আমাদের দেশের ইলেকশন, আমাদের দেশের ফরেন পলিসি, আমাদের দেশের ইকোনমিক পলিসি, আমরা সেটা নিজেরা নির্ধারণ করব। যতক্ষণ পর্যন্ত অর্থনীতির আপনি বিকেন্দ্রীকরণ না করতে পারেন, কিচ্ছু করার নাই, ততক্ষণ আপনি ইউরোপ আমেরিকা কেন্দ্রিক আপনার ফরেন পলিসিকে সাজাতে হচ্ছে। শক্তিশালী কূটনৈতিক অবস্থান নিশ্চিত করতে দেশের অভ্যন্তরীণ সিদ্ধান্তে অন্য দেশের হস্তক্ষেপ থেকে বিরত থাকার বিষয়ে একমত হয়েছেন বক্তারা। এখন আমরা পররাষ্ট্রনীতির কথা বারবার বললেই খালি হবে না, যতক্ষণ পর্যন্ত না আমাদের সরকারের বা আমাদের বর্তমান যে আমরা যারা আছি, আমরা সবাই মিলে যদি আমাদের রাজনৈতিক দিক নির্দেশনা ঠিক না করতে পারি, লক্ষ্য ঠিক না করতে পারি, আমাদের অর্থনৈতিক শক্তি যদি বৃদ্ধি না করতে পারি, তাহলে আমাদের
পররাষ্ট্রনীতি শক্তিশালী হবে না। ঢাকা যদি সুনির্দিষ্ট নির্দেশনা আমাকে না দিতে পারে তো আমি মিশনকে দোষ দিচ্ছি, তো মিশন কি করবে? মিশন তো ঢাকার নির্দেশেই তার কর্মসূচিকে বাস্তবায়ন করবে। দেশের বর্তমান বাস্তবতার নিরিখে একটি গণমুখী প্রবাসী বান্ধব এবং বৈশ্বিক সংকটে কার্যকরী পররাষ্ট্রনীতি প্রণয়ন জরুরি বলে জানান আলোচকেরা। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। পাচারকৃত অর্থ ফেরত আনতে লন্ডনে 500 বাড়ি জব্দ করা হয়েছে। অর্থের খোঁজে 14 দেশে পাঠানো হয়েছে চিঠি। বৃহস্পতিবার মুদ্রানীতি ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। অর্থ বছরের প্রথম ঘোষিত মুদ্রানীতিতে অপরিবর্তিত রাখা হয়েছে নীতি সুদ হার। কমানো হয়েছে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা। গভর্নর জানান, একীভূত করা ব্যাংকে বড় অঙ্কের টাকা বিনিয়োগ করবে সরকার। 12.5% থেকে এক বছরে মূল্যস্ফীতি নেমে এসেছে 8.5%। তবে তাতেও পুরোপুরি স্বস্তি ফেরেনি জনজীবনে। তাই এখনই সুদের হার কমিয়ে আনতে চায় না কেন্দ্রীয় ব্যাংক, যার প্রতিফলন দেখা গেল অর্থ বছরের প্রথম মুদ্রানীতিতে। সুদহার আগের মতোই রাখা হয়েছে 10%। বাজারে টাকার সরবরাহ না বাড়াতে কমানো হয়েছে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা। 9.8% থেকে কমিয়ে আনা হয়েছে 7.2%। আমরা চাচ্ছি ইনফ্লেশনটাকে ক্রমান্বয়ে একটা রেঞ্জে নিয়ে আসতে। সেটা আমাদের মনে হয় যে এটা 3 থেকে 5-এর মধ্যে যদি আমরা আনতে পারি, হয়তো একটু সময় লাগবে, সেটা আমাদের লক্ষ্য। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে পাচারকৃত অর্থ ফেরত আনতে সরকারের উদ্যোগের কথা তুলে ধরেন গভর্নর। বলেন, লন্ডনে এরই মধ্যে 500 বাড়ি জব্দ করা হয়েছে। এছাড়া পাচারের অর্থের খোঁজে 14 দেশে চিঠিও দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আমাদের প্রচেষ্টার ফলে লন্ডনে আমাদের প্রায় 500 বাড়ি অ্যাটাচ করা আছে বর্তমানে বাংলাদেশিদের, যেটা পরবর্তীতে সেখান থেকে আমরা হয়তো অর্থ ফেরত পাবো, আশাবাদী। অন্যান্য দেশেও আমাদের প্রচেষ্টা চলছে। অনেকগুলো প্রায় 14টা মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স বিভিন্ন দেশে পাঠানো হয়েছে, সেগুলোর জবাব আমরা প্রত্যাশা করছি। আগামীতে যেসব ব্যাংক একীভূত করা হবে সেসব ব্যাংকে সরকার বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করবে বলেও জানান ডক্টর মনসুর। তবে টাকা ছাপিয়ে সহায়তা করার পরও যেসব ব্যাংক ভালো করতে পারছে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। আমাদের দেশে কি এখন এক্সেসিভ লিকুইডিটি এক্সপ্যানশন হচ্ছে? তা তো হচ্ছে না। এখন যদি আমি ব্যাংকগুলোকে আরো লিকুইডিটি দেওয়া বন্ধ করে দিই, যেটা তারা ট্রেজারি বিল দিয়ে বা অন্য কিছু দিয়ে নিচ্ছে, তাহলে তো আরো কমে যাবে তাদের লেন্ডিং ক্যাপাসিটি। তাদের কাছে তো আলটিমেটলি তো অ্যাসেট থাকবে না দেওয়ার মতো, কাছে আর নেবে কিভাবে? আলটিমেটলি দে হ্যাভ টু জেনারেট ডিপোজিটস এন্ড ইউজ দ্য ডিপোজিটস। আর্থিক খাত সংস্কারের অংশ হিসেবে ব্যাংক কোম্পানি আইন পরিবর্তন আনতে আগামী মাসে প্রস্তাবনা দেওয়া হবে বলেও জানান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। এই ব্যাংকগুলো শুধু ঘুরে দাঁড়াবে না, যে বিনিয়োগটা করবে সরকার থেকে, সেই বিনিয়োগের টাকাও পুরোপুরি লাভ সহ ফেরত পাবে সরকার আগামী। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। মিয়ানমারে প্রায় 4.5 বছর পর অবশেষে জরুরি অবস্থা তুলে নিয়েছে দেশটির সামরিক জান্তা। চলতি বছরের ডিসেম্বরে সাধারণ নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন তারা। সোমবার জান্তা সরকারের জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা কাউন্সিলের বৈঠকের পরই সিদ্ধান্ত আসলো। বৈঠকের পর জান্তা প্রধান মিন অং হ্লাইং তার সহযোগী নিউসোকে প্রধানমন্ত্রী করে 30 সদস্যের একটি নতুন সরকার গঠনেরও ঘোষণা দেন। অর্থনৈতিক সংকট ও গণতন্ত্রপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর ক্রমবর্ধমান প্রতিরোধের মুখে এই পদক্ষেপ নিল জান্তা সরকার। বাংলাদেশের ক্রিকেটার এবং অধিনায়কের বিদায়টা মাঠ থেকে ভালোভাবে হওয়া উচিত বলে মনে করেন সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দর্শক, নিউজ 24 এর সাথে এসব কথাই বলেন তিনি। বিস্তারিত দেখব রিপোর্টে। দর্শক, আমাদের সঙ্গে রয়েছেন নাজমুল হোসেন শান্ত। তার নামের শুরুতে এখন এক্স ক্যাপ্টেনটা উল্লেখ করতে হয়। তিনি ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছেন, কিন্তু যতদিন ক্যাপ্টেন্সি করেছেন পুরো দলের জন্য খেলেছেন। এটি আমার কথা না, এটা সতীর্থদের কথা। আমরা সেই নাজমুল শান্তর সঙ্গে কথা বলবো বিভিন্ন বিষয় নিয়ে। শান্ত, কেমন আছেন? সবকিছু মিলে ব্যস্ততা কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ, ব্যস্ততা খুব একটা নাই, খুবই কম। ফ্যামিলিকে সময় দিতে পারছি, সো ভালো সময় কাটছে। প্র্যাকটিস তো সকালবেলা আসলেন, সামনে এনসিএল আছে, কীভাবে প্রস্তুত করছেন? সামনে কিভাবে, লক্ষ্যটা কি, এবং কোন টুর্নামেন্টে আপনি আবার ক্রিকেটে ফিরবেন? এশিয়া কাপ আছে যদি দলের সুযোগ হয়, দেন পাশাপাশি এনসিএল T20 আছে, সো খেলা অনেকগুলোই আছে। আমি প্রস্তুত
করছি নিজেকে যে আসলে সামনে যেই অপরচুনিটি আসবো এখানে যেন আমি ভালোভাবে কন্ট্রিবিউট করতে পারি। টি-20 বাদ পড়লো, এই বাদ পড়ার কারণটাকে আপনি জানতে পেরেছেন? নির্বাচন কমিশন আপনাকে বলেছে যে আপনি এই কারণে আপনার বাদ দেওয়া হয়েছে? হ্যাঁ, আমার সাথে টিম সিলেকশন হওয়ার আগে আমাকে সিলেক্টর নিজে ডেকে কথা বলেছেন এবং এক্সপ্লেন করেছেন। আমিও জানতে চেয়েছিলাম যে আমি কেন আসলে দলে নেই। আপনি তো ক্যাপ্টেন্সি নিতে চেয়েছিলেন দীর্ঘ সময়ের জন্য, চ্যাম্পিয়ন্স টুর্নামেন্ট ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছিল, একটা টুর্নামেন্টের জন্য আপনার ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছিল এমনটা আমরা শুনতে পেরেছি। ক্রিকেট অফিসের চেয়ারম্যান আমাদের কাছে বলেছেন, যে বলতেন যে ওই সময়টা কি চিন্তা করে ক্যাপ্টেন্সি এক সিজনও নিয়েছিলেন? না, আমার কাছে মনে হয় যে তাদের তো একটা লম্বা প্ল্যানই ছিল যে চ্যাম্পিয়ন্স ট্রফির পরে যাকে এই ক্যাপ্টেন্সি দেওয়া হবে তাকে লম্বা সময়ের জন্যই দেওয়া হবে। বাট তারপরে বোর্ডে অনেক ইস্যুজের কারণে একটা সিরিজের জন্য তারা অ্যানাউন্স করেছিল, বাট বোর্ড সবসময় চেয়েছে যে লম্বা সময়ের জন্যই দিবে। যখন ক্যাপ্টেন্সি দায়িত্ব পেয়েছেন আপনার কাছে প্রশ্ন করেছিলাম যে ক্যাপ্টেন্সি কতটা উপভোগ করেছেন। এখন ক্যাপ্টেন্সি করছেন না, কি কি সীমাবদ্ধতার মধ্যে পড়েছেন, কি কি সমস্যার মধ্যে যখন এখন পড়েছেন যে যখন ক্যাপ্টেন্সিটা আপনি করেছেন, মাঠ চালিয়েছেন, সবকিছু মিলিয়ে? অনেক ক্ষেত্রে করতে পেরেছি, অনেক ক্ষেত্রে করতে পারিনি, বাট পুরো সময়টা আমি অনেক কিছু শিখতে পেরেছি এবং এটা হয়তো আমার জন্য ভবিষ্যতে অনেক কাজে আসবে। বাংলাদেশে যারা ক্যাপ্টেন্সি করে তাদেরকে যোগ্য সম্মান দেওয়া হয়? আমি বলবো না সম্মান কখনো দেওয়া হয়নি, অবশ্যই সম্মান দেওয়া হয়, বাট এই জিনিসটা আরো সুন্দরভাবে হওয়া সম্ভব। আসন্ন এশিয়া কাপে ভালো কিছু করার প্রত্যাশা জানিয়েছেন জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ। পাশাপাশি সম্প্রতি তার এক বাল্যকালের বন্ধুর সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন তিনি। বগুড়ায় রিমার্ক হারল্যান্ডের নতুন শোরুম উদ্বোধন করতে গিয়ে এসব কথা বলেছেন তাসকিন। সবাই দোয়া করবেন, আপকামিং এশিয়া কাপ আছে যাতে আমি ভালো করতে পারি আর সুস্থ থাকি। যেই বিষয়টা ঘটেছে এটা আসলে একটু দুঃখজনক। আমি আসলে কখনো এক্সপেক্ট করিনি, কারণ ওরা আমার ছোটবেলার ফ্রেন্ড ছিল। বাট এই বিষয় থেকে আমার ফ্যান্স এবং আগামী জেনারেশন একটা জিনিস শিক্ষা পাবে যে আসলে বন্ধুত্ব চয়েসে কতটা কেয়ারফুল হতে হবে। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। জানিয়ে দিতে চাই, দেশে করোনা ভাইরাস এবং বিভিন্ন সংক্রমণের হার কিন্তু বেড়েছে। আর এই সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন সেফনির ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।